আসসালামু আলাইকুম। আগামী মোটামুটি বিষয়টি চূড়ান্ত। এবার হয়তো তিনি সত্যিই আসবেন, যদিও গুঞ্জন রয়েছে শেষমেশ তিনি আসতে পারবেন না, এবং সেই জায়গা থেকে অনেক ধরনের খেলা শুরু হয়ে গেছে তার আশাটা, দেশে ফেরাটা আটকানোর জন্য। এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে তারেক রহমানের জন্য জীবনের যে ঝুঁকি রয়েছে, তার নিরাপত্তার জন্য ভারত এবং যুক্তরাষ্ট্রের সিগন্যালটা খুব প্রয়োজন, এবং ইউরোপের একটি দেশের মাধ্যমে বাংলাদেশের উগ্রবাদী একটি গোষ্ঠী তার জন্য হুমকি হয়ে আছে। আর যার কারণেই ডক্টর ইউনূস সরকারের উপরে নিরাপত্তার ক্ষেত্রে তিনি আস্থা রাখতে পারছিলেন না, বিধায় যুক্তরাষ্ট্র এবং ভারতের পক্ষ থেকে তার নিরাপত্তার বিষয়টি এনশিওর করাটা খুব বেশি প্রয়োজন ছিল। আমি এমনটাই বলেছিলাম, এবং যতদূর জানা গেছে যে এই দুই রাষ্ট্রের একটি জায়গা থেকে মোটামুটি তার নিরাপত্তার বিষয়টি নিশ্চয়তা দেওয়া হয়েছে। অনেকে বলছেন যে 25শে ডিসেম্বর তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে না পারে তার জন্য বড় ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বিশেষ একটি পক্ষ থেকে। খুব স্বাভাবিক, কারণটি হচ্ছে তারেক রহমান যদি সত্যি সত্যি দেশে ফিরে আসেন তাহলে পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ বিএনপির হাতে চলে যাবে, তারেক রহমানের হাতে চলে যাবে। সেই ভয়, সেই আতঙ্ক থেকে উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর কোনোভাবেই এটি চাওয়ার কথা নয় যে তিনি দেশে ফিরে আসুন। এটা তো ওপেন সিক্রেট। জামাতে ইসলামীর এই মুহূর্তে প্রধান শত্রু বিএনপি। বিএনপিকে যেভাবে নানানভাবে বিভিন্ন ক্ষেত্রে অভিযুক্ত করা হচ্ছে, কুৎসিত ভাষায় বিএনপিকে আক্রমণ করা হচ্ছে, শুধু জামাত নয়, জামায়াতে মনোভাবাপন্ন এনসিপি সহ আরও বেশ কয়েকটি দল এখন বিএনপিকে টার্গেট করেছে। আওয়ামী লীগ তো মাঠে নেই, সেই জায়গা থেকে এখন বিএনপি তাদের মূল শত্রু। বিএনপিও অনেক ধৈর্য দেখিয়েছে, ধৈর্য ধারণের পরে শেষমেশ এসে বিএনপিও আক্রমণ করা শুরু করেছে জামাতকে, এবং ইতিহাসের জায়গা থেকে 71-এ জামাতের কী ভূমিকা ছিল, যুদ্ধাপরাধের ক্ষেত্রে কোন কোন ব্যক্তির বা কোন কোন দলের ভূমিকা কী ছিল সেসব মোটামুটি তুলে ধরা হচ্ছে বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃত্বের জায়গা থেকে, এবং কারা দেশের মূল শত্রু হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছে সেটিও স্পষ্ট করা হচ্ছে খোদ তারেক রহমানের পক্ষ থেকে। এই কথাগুলো এই কারণেই বললাম, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার এই লন্ডন সফর কেন, কী উদ্দেশ্যে? জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে যে যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক রয়েছে, সেই বৈঠকে অংশগ্রহণের জন্যই তিনি সেখানে গেছেন, এবং এর পরবর্তীতে তিনি সৌদি আরবে যাবেন উমরাহ পালন করতে। আবার এবারের সফর সম্পর্কে যখন জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লার কাছে জানতে চাওয়া হয়েছিল যে কী উদ্দেশ্যে তিনি লন্ডন গেলেন, তিনি এবার বলছেন যে বৃহস্পতিবার কোনো এক সময় এটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমেই ডক্টর শফিকুর রহমান সাহেব ক্লিয়ার করবেন যে এই সফরের উদ্দেশ্য কী। মানে এখানেও একটি কৌতূহল। প্রথমে যে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে তার বৈঠক রয়েছে, আর পরবর্তীতে আবার ইউরোপের মুখপাত্র জামায়াতের তিনি বলছেন যে সংবাদ সম্মেলনে স্পষ্ট করা হবে। এত রাগ ঢাকার কী আছে, এত রহস্য তৈরি করার কী আছে? তাহলে আমরা ধরে নিতে পারি রহস্য কিছু একটা আছে, এবং এও জানা গেছে যে কৌশলগত কারণে এবার সফরের দলীয়ভাবে কোনো ধরনের ফটো রাজনীতি করা হবে না, বা ফটো রাজনীতি। আবার অনেকে বলা বলি করছেন, গুঞ্জন চলছে যে লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামাতে আমিরের কোনো বৈঠক হবে কিনা, বা এই ধরনের কোনো বৈঠকের উদ্দেশ্যে তিনি লন্ডনে গেছেন কিনা। এই জায়গা থেকে জামাতে আবার কেউ কেউ বলছেন যে এ ধরনের তথ্য তাদের কাছে নেই। তার মানে যদি সত্যি এ ধরনের কোনো
সম্ভাবনা না থাকতো তাহলে একবারে উড়িয়ে দিত। অনেকে সেই জায়গা থেকে ধরে নিচ্ছেন যে তারেক রহমানের সঙ্গে অতএব কোনো ধরনের বৈঠক হতেও পারে। প্রশ্ন হচ্ছে যে জামায়াতের আমিরের সঙ্গে যদি তারেক রহমানের কোনো ধরনের কোনো বৈঠক হয়েই থাকে বা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কি আলোচনা হতে পারে সেখানে? নির্বাচন ছাড়া তো আর কোনো ধরনের কোনো কিছু আলোচনা হবে না। সেই আলোচনাতে তাহলে কোন বিষয়গুলো আসবে? আবারও সেই আসন সমঝোতার, নাকি অন্য কোনো বিষয়? নির্বাচন পিছিয়ে দেওয়ার নানান ধরনের ষড়যন্ত্র তো নানান পক্ষ থেকে রয়েছে। আওয়ামী লীগ যেমন ঘোষণা দিয়ে রেখেছে যে ফেব্রুয়ারি নির্বাচন তারা প্রতিহত করবে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া হয়। আবার যারা নির্বাচন বলে বুলি আওড়াচ্ছেন, এই দলগুলো যে কোনো অবস্থাতেই চায় না নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হোক। তখন তারা বলে রেখেছে এর আগে গণভোট দিতে হবে, এর আগে সেই করতে হবে, এই করতে হবে, নানান ধরনের কথাবার্তা। তেমন স্পষ্ট একটা চিত্র আমরা পাই এই দলগুলোর কাছ থেকে যে তারা নির্বাচন চায় না এবং বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে মানে যেটুকুই আছে সেটা এমন ভঙ্গুর পর্যায়ে নিয়ে যাওয়া অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাওয়া, এটা আমি অনেক আগে থেকে বলে আসছি, যাতে করে একটা গ্রাউন্ড তৈরি করা যায় যে এই অবস্থায় নির্বাচন সম্ভব নয়। এই সব জায়গায় মানে এই বিষয়গুলো মাথায় রেখে তারেক রহমানের সঙ্গে নির্বাচন পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো আলোচনা হবে, নাকি ফেব্রুয়ারিতে নির্বাচন আটকানো সম্ভব নয় যদি তারা এটি মনে প্রাণে বিশ্বাস করে, তারা যদি ধরে নেয়, সেক্ষেত্রে আসন সমঝোতার কোনো আলোচনা হবে? এর আগে আপনাদের জানিয়েছিলাম, আরও বেশ আগে, মোটামুটি গত বছরের ডিসেম্বরের দিকেই জামায়াতের পক্ষ থেকে বিএনপির কাছে বা সরাসরি তারেক রহমানের কাছে এমন প্রস্তাব দেওয়া হয়েছে যে নির্বাচনে বিএনপির জন্য 200 আসন থাক আর বাকি 100 আসন জামাত এবং এনসিপির জন্য দেওয়া হোক। তখন তারেক রহমান সাহেব রাজি হয়। যদি দেওয়া হয় নিশ্চয়ই তারেক রহমান সেটি প্রত্যাখ্যান করবেন, এমনটাই বিশ্বাস অনেকের। বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি বিশেষ তীব্র প্রতিবাদ জানিয়েছেন। অবশ্যই আমরাও নরেন্দ্র মোদীর বিতর্কিত এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। কিন্তু একই সঙ্গে প্রশ্ন ওঠে, যখন বাংলাদেশের বিজয় দিবসকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্য থেকেই বিশেষ সাম্প্রদায়িক গোষ্ঠী বা বিশেষ ব্যক্তি নোংরা কুৎসিত ভাষায় মন্তব্য করছেন এবং একই সঙ্গে পাকিস্তানও আমাদের বিজয় দিবসে কেন্দ্র করে নোংরা বিতর্কিত মন্তব্য করে আসছে, তাদের ক্ষেত্রে এই সব মানুষ বা রাজনৈতিক দলগুলো কোনো প্রতিক্রিয়া জানায় না কেন? আমরা দুটিরই প্রতিবাদ জানাই। নরেন্দ্র মোদী 16ই ডিসেম্বরকে 1971 16ই ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন এবং সেই পোস্টে, সেই টুইটে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের বিজয় নিয়ে কিছু উল্লেখ করেননি। অবশ্যই বিষয়টি নিন্দনীয়। তিনি কি বলছেন তার এক্স পোস্টে? তিনি বলছেন, বিজয় দিবসে আমরা সেই সব সাহসী বলে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে, আমাদের ইতিহাসে তৈরি করেছে এক গর্বের মুহূর্ত। এই দিনটি তাদের বীরত্বের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের অতুলনীয় মনোবলকে স্মরণ করার দিন। মোটামুটি এই হচ্ছে। আরও 2-1 লাইন আছে ওই সেই ভারত প্রসঙ্গে তিনি বলেছেন, ভারতের সেনাদের সম্পর্কে। নরেন্দ্র মোদী গত বছরও অর্থাৎ 2024-এর বিজয় দিবসেও এই ধরনের একটি পোস্ট দিয়েছিলেন। ব্যতিক্রম দেখা দিয়েছিল 2021 সালে। সেবার তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে পোস্ট দিয়েছিলেন সেখানে তিনি ভারতীয় সেনাদের পাশাপাশি বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সম্পর্কেও লিখেছিলেন। কেন? সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে অতিথি হিসেবে এসেছিলেন। বাস্তবতা হচ্ছে ভারত এবং পাকিস্তান
এই দুই দেশই ৭১-এ আমাদের মহান মুক্তিযুদ্ধকে তাদের মধ্যকার মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত করে আসছে। সেভাবেই তারা তাদের ইতিহাস নির্মাণের চেষ্টা করেছে, দুই পক্ষই, দুই রাষ্ট্রই। এখন এই ১৬ই ডিসেম্বরকে ভারত তাদের নিজস্ব অন্যতম বিজয় দিবস হিসেবে পালন করে। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত নানান ধরনের সহযোগিতার পাশাপাশি সামরিক সহযোগিতার মাধ্যমে তাদের সেনাবাহিনী আমাদের মুক্তিবাহিনীর সাথে, মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ৩রা ডিসেম্বর থেকে। এবং সেই যুদ্ধে ভারতের কয়েক হাজার সৈন্য নিহত হন, শহীদ হন। ২০১১ সালের এক প্রতিবেদনে ভারতের সম্প্রচার মাধ্যম এনডিটিভি জানাচ্ছিল যে ওই যুদ্ধে ভারতের, আমাদের মুক্তিযুদ্ধে ভারতের নিহত সৈন্যের সংখ্যা ৩৯০০, যদিও বাংলাদেশের কাছে তালিকাভুক্ত রয়েছে ভারতের ১৬০০ শহীদের নাম। যাই হোক না কেন, যদি ভারতের একজন সদস্যও নিহত হয়ে থাকেন, আমরা ভারতের প্রতি আমাদের আকাণ্ঠ শ্রদ্ধা নিবেদন করি, সেই শহীদের প্রতি আমাদের অতল শ্রদ্ধা। আর সেখানে তো হাজার হাজার সৈন্য নিহত হয়েছেন। আর এই যে হাজার হাজার সৈন্য নিহত হয়েছেন, এই কারণেই ভারত, যেহেতু পাকিস্তানকে হারানো হয়েছিল, আমরা হারিয়েছিলাম, ভারত সহযোগিতা করেছিল, ভারত সেদিক থেকে তাদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে। এবং একই সঙ্গে যখন ভারতের ইস্টার্ন ফ্রন্টেও পাকিস্তানের সঙ্গে ৭১-এর ওই সময়টিতে ভারতের যুদ্ধ চলছিল, ভারত তাতে জয়লাভ করে, তার পরপরই আবার ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টে অথবা আমাদের মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করে সেখানেও জয়লাভ করে। এসব কারণে তারা তাদের বিজয় দিবস উল্লেখ করে, করতেই পারে, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজের যুদ্ধ হিসেবে তুলনা করার কোনো কারণ নেই। যদিও ভারতের সেনাবাহিনী তারা যে পোস্ট দিয়েছে, তারা যে বিবৃতি দিয়েছে ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর সম্পর্কে, সেখানে বাংলাদেশের কথা উল্লেখ রয়েছে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কথা উল্লেখ রয়েছে, এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতের সেনাবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, বিজয় অর্জন করেছে, এই কথাগুলো উল্লেখ রয়েছে। এখন কথা হচ্ছে, যারা নরেন্দ্র মোদীর ওই পোস্টের বিরোধিতা করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, তাদের সাধুবাদ জানায়, যে কথা বলছিলাম। কিন্তু পাকিস্তানও যে আরও নোংরা ভাষায় আমাদের ৭১-কে নিয়ে, আমাদের বিজয় দিবসকে নিয়ে নানান সময় নানান ধরনের বক্তব্য দিয়ে আসছে, মন্তব্য করে আসছে, তার প্রতিবাদগুলো কি এই যে বিশেষ গোষ্ঠীর মানুষেরা নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিবাদ করলেন, তারা প্রতিবাদ করেছেন পাকিস্তানের ওই ধরনের বক্তব্যের প্রতিবাদে? গত মেতে যখন ভারত পাকিস্তানের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক শুরু হলো এবং ভারতের বিরুদ্ধে পাকিস্তানের চালানো অপারেশন বুনিয়ান উন মারসুসের সাফল্যকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি ঐতিহাসিক বললেন। পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও শক্তিশালী জবাব দিয়ে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে। এই বক্তব্যের প্রতিবাদ বাংলাদেশ থেকে কেউ করেছে? কেউ প্রতিবাদ করেনি। আর তর্কের খাতিরে ধরে নিলাম যে ভারত পাকিস্তান দুরাষ্ট্রই আমাদের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধকে অপমান করছে বা করে আসছে, তার নিন্দা আমরা সব সময় জানাই। কিন্তু নিজ দেশের ভেতরে থেকে বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন আমাদের বিজয় দিবসকে যারা কটাক্ষ করছেন, কালো দিবস হিসেবে বর্ণনা করছেন, নোংরাভাবে অভিহিত করছেন, ৭১-কে মিথ্যা বলে অভিহিত করছেন, কাজী ইব্রাহিম করলেন ৭১-কে মিথ্যা বলে অভিহিত, ৭১-এর প্রজন্মকে ঘৃণিত প্রজন্ম হিসেবে উল্লেখ করলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান হত্যা করেনি বলে মন্তব্য করলেন একদিন আগেই। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আনুষ্ঠানিক একটা বিবৃতি ১৬ই ডিসেম্বরকে কেন্দ্র করে, সেখানে কি বলা হলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন শেরেবাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, অথচ ৭১-এর অনেক আগেই, ৮-১০ বছর আগেই তাদের দুজনের মৃত্যু ঘটেছে। তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অবদান অবশ্যই রেখেছেন, কিন্তু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন কীভাবে? এইভাবে মিথ্যাচার ছড়ানো হচ্ছে, কি ভয়ঙ্করভাবে বিকৃত করা হচ্ছে ইতিহাস,
নির্লজ্জভাবে। মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা 2000, 7000 বলে উল্লেখ করে ধৃষ্টতা দেখানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক গ্রুপ শিক্ষার্থী তারা যখন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে পাকিস্তানের পতাকা নিয়ে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি, তাও প্রতীকী পতাকা নিয়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে আরেকটি বিশেষ শক্তির পক্ষ থেকে। 71 স্থানে 24কে রিপ্লেস করার চেষ্টা। গোলাম আজম মুজাহিদেরকে মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তান হিসেবে, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করা হচ্ছে। মোহাম্মদ আলী জিন্নার জন্মবার্ষিকী এই দেশে ঢাকঢোল পিটিয়ে পালন করা হয়। এগুলোর কোনো প্রতিবাদ করা হয়েছে? আমরা যেমন ভারতের আধিপত্যবাদের চরম বিরোধিতা করি, ঠিক একইভাবে কোনো অবস্থাতেই আমরা পাকিস্তান কায়েমের স্বপ্নকেও ন্যূনতমভাবে গ্রহণ করতে পারি না, অবশ্যই ঘৃণাভাবে প্রত্যাখ্যান করতে চাই। আবার নতুন করে ভারতের 7 সিস্টার্স দখলের হুমকি দেওয়া হয়। ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দেওয়া হয় ওপেন। কি কারণে এগুলো? বারবার তো এইসব কথা বলা হচ্ছে। ডক্টর ইউনূস থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায় থেকে, বা যে বিডিআর হত্যাকাণ্ডের নিয়ে যে কমিশন, সেই কমিশনের প্রধান তিনি বললেন 7 সিস্টার্স আক্রমণ করা হবে। এই কথাগুলো কেন এই উস্কানি দিয়ে কাদের লাভ হচ্ছে? কেন যুদ্ধ ডেকে আনা থাকতে হবে? যুদ্ধ ডেকে এনে যুদ্ধকে আমন্ত্রণ করে কারা আসলে ফায়দা লুটতে চায়? ভালো থাকুন সবাই।